বোঝার চেষ্টা করেন। এগুলো আপনাকে একটু ভালোভাবে বুঝতে হবে। যদি ইংলিশে এক্সপার্ট হতে হয়, প্রফেশনাল হতে হয়, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে হয়, ভাষা শেখার জন্য সব থেকে ইফেক্টিভ ওয়ে হচ্ছে আপনাকে সিকোয়েন্স মেনটেন করে এগোতে হবে, ধারাবাহিকতা মেনটেন করে এগোতে হবে। অর্থাৎ আমরা বেশিরভাগ মানুষ ইংরেজি শিখতে যায়, শিখতে চায়, কিছুদিন শিখে হাল ছেড়ে দেয়, পারে না, ফেল করে, ব্যর্থ হয়। এর প্রধান কারণ হচ্ছে এই সিকোয়েন্স বা ধারাবাহিকতা মেনটেন না করে র্যান্ডমলি ইংরেজি শেখা। র্যান্ডমলি শেখা বলতে কি বোঝাচ্ছে? আজকে আপনি একটা জায়গা থেকে ক্লাস করলেন, কালকে আরেকটা জায়গা থেকে ক্লাস করলেন, তারপরের দিন ইউটিউবে একটা ক্লাস দেখলেন, পরের দিন ফেসবুক পেজ একটা ক্লাস দেখলেন। এরকম বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনি হয়তো শিখছেন, শিখবেন, শিখতেই থাকবেন, কিন্তু এই শেখাটা শেষ নামাতে পারবেন না, নিজের ভিতরে অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে আমি এখন পুরোপুরিভাবে ইংলিশটা জানি, পারি বা বুঝি। সো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, বিশেষ করে ইংরেজি ভাষা, সবার আগে এই জায়গাটাতে নজর দিতে হবে বা ফোকাস করতে হবে, আমি কোন জায়গা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব। এই ভাষার ভিতরে ঠিক কি আছে, কোন টপিকের পর কোন টপিক পড়তে হবে, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, ঠিক কতটুকু পড়লে আমি প্রফেশনালি ইংলিশে কথা বলতে পারবো, এক্সপার্ট হতে পারবো। হ্যাঁ, যেমন আপনি একটা সেন্টেন্স এইমাত্র পড়ছিলেন যে তুমি কি দুপুরে খাবার খেয়েছো, আপনি বললেন যে ডিড ইউ ইট লাঞ্চ। দেখেন, এটা স্পোকেনের জন্য ঠিক আছে, বাট এটা যদি আপনি ওই বাংলা দেখে প্রপার ইংলিশটা করতে যান, ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স হয়, পাস্ট টেন্সের না। অর্থাৎ এরকম হয় যে হ্যাভ ইউ হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, এরকম হয়। সো মানে হ্যাভ দিয়ে বলতে হয়। এখন এই জায়গাগুলো যদি আপনি বোঝেন, অর্থাৎ স্পোকেন ইংলিশ, এটা মানে প্রপার যে গ্রামার মেনটেন করতে হয় এরকম না, আপনার অপোজিট পার্সনটাকে আপনি আপনার মনের ভাষা বোঝাতে পারলে হচ্ছে। কিন্তু Yes. কমিউনিকেশন করার জন্য, কনভারসেশন করার জন্য বা ফ্লুয়েন্টলি কথা বলার জন্য মিনিমাম যতটুকু গ্রামারের প্রয়োজন বা দরকার, সেটা আপনাকে জানতে হবে, সেটা আপনাকে শিখতে হবে। বেসিক যে গ্রামাটিক্যাল পার্টগুলো আছে, যেগুলোকে অ্যাপ্লাই করে আপনাকে প্র্যাকটিক্যালি ইংলিশে কনভারসেশন, কমিউনিকেশন বা স্পিকিং করতে হবে। তো এখানে কি বলছে দেখেন, ইংরেজি শেখার কমপ্লিট রোড ম্যাপ, অর্থাৎ আমাকে আগে জানতে হবে আমি কতটুকু পড়বো। যেমন ইংলিশে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এখন প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে 12টাই লাগে না, তাহলে আপনাকে এটা খুঁজে বের করতে হবে যে মোস্ট ইফেক্টিভ স্ট্রাকচার কোনগুলো, কোন স্ট্রাকচারগুলো ব্যবহার করলে ডে টু ডে লাইফে আমি প্রতিদিন ইংলিশে কথা বলতে পারবো। তো এখানে কি বলছে দেখেন, যে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, বর্তমান গ্লোবালাইজেশনের যুগে নিজেকে প্রতিষ্ঠিত করতে, উচ্চশিক্ষা গ্রহণ করতে কিংবা ভালো ক্যারিয়ার করতে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। তো সঠিক গাইডলাইনের অভাবে আমরা অনেকেই বুঝতে পারি না কোন জায়গা থেকে শুরু করব। সে এই জায়গাটাতে আমি আপনাকে 7টি পয়েন্ট বলবো। এই 7টি পয়েন্ট সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে বা সঠিক ধারণা থাকে, তাহলে আপনি ইংলিশে দ্রুত এক্সপার্ট হতে পারবেন। এবং এই 7টি পয়েন্টের উপর ভিত্তি করে আমরা ডে বাই ডে ক্লাস করতে থাকবো, এগোতে থাকবো, এবং দেখবেন উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে সেন্টেন্স। আপনাকে বাক্য সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। সেন্টেন্স প্রধানত দুই ভাবে গঠিত হয়, একটা হচ্ছে অর্থ অনুসারে, মিনিং বা অর্থ অনুসারে, আর একটা হচ্ছে গঠন অনুসারে, স্ট্রাকচার যেটাকে বলা হয়। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। আর গঠন অনুসারে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আগে আপনাকে যেগুলো বলি জাস্ট শুধু শোনেন, আপনাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না বা লিখতেও হবে না, জাস্ট একটু শুনে যান। তো টোটাল সেন্টেন্সের স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে এরকম 8 প্রকার আছে। এদেরকে আপনার জানতে হবে বা চিনতে হবে। এখন কেন চিনতে হবে? অনেকেই আমরা আছি ইংলিশে প্যাসেজ রিডিং করি, ইংলিশ প্যাসেজ পড়তে পারি, একটা প্যাসেজ দেখে আমি পড়লাম, পড়ে অ্যাকচুয়াল অর্থ বা মিনিং আমরা কিন্তু বের করতে পারি না, অ্যাকচুয়াল সেন্সটা বুঝি না। অনেক সময় আমি ভোকাবুলারি জানি না, আপনি ইনস্ট্যান্টলি মোবাইলের ডিকশনারি থেকে একটা ভোকাবুলারি সার্চ দিলে পেয়ে যাবেন, এখন আর বড় বই ঘাটতে হয় না ভোকাবুলারির জন্য। তো একটা সেন্টেন্স আপনি রিডিং পড়লেন, ভোকাবুলারির জন্য হয়তো অর্থ বের করতে সমস্যা হচ্ছে, সেটা পাওয়ার পরেও ওই সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ বা মিনিং দেখবেন আসে না, সেন্সটা বোঝা যায় না। এটা শুধুমাত্র সেন্টেন্স সম্পর্কে সঠিক কনসেপ্ট না থাকার কারণে। আপনি যদি চিনতে পারেন এটা কোন ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার, তাহলে অ্যাকচুয়াল সেন্স বা মিনিং বোঝা যায়। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট।
2 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট। কম্পোনেন্টের মানে হচ্ছে উপকরণ, মানে এলিমেন্ট, উপাদান। একটা বাক্য তৈরি করতে গেলে বাক্যের ভিতরে যে পার্ট গুলো থাকে, যেমন একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে, সো এই জিনিসগুলোকে সেন্টেন্স কম্পোনেন্ট বলে। এদের সম্পর্কে একটু বিস্তারিত ধারণা রাখতে হবে, ডিটেলস কনসেপ্ট। কেন রাখতে হবে? এদের সম্পর্কে ভালো কনসেপ্ট থাকলে সেন্টেন্স কম্পোনেন্ট, আপনি নিজের মতো করে যে কোনো সেন্টেন্স বানিয়ে লিখতে পারবেন বা বলতে পারবেন। একটা সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারবেন। একটা সেন্টেন্স বা বাক্যকে আপনি মডিফাই করতে পারবেন। এরপর হচ্ছে পার্টস অফ স্পিচ। এই একটা সেন্টেন্স যখন আপনি তৈরি করেন, একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি জানেন? যে কতগুলো শব্দ, আই মিন ওয়ার্ড, পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। মানে সেন্টেন্স বা বাক্য হতে গেলে আমার লাগবে কি কি? শব্দের, শব্দের প্রয়োজন। শব্দ একটার পর একটা বসে সেন্টেন্স হয়। তো একটা সেন্টেন্সে ব্যবহৃত, একটা বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দ, প্রতিটা ওয়ার্ডই হচ্ছে মূলত এক একটা পার্টস অফ স্পিচ। সো এটা আপনাদেরকে জানতে হবে। এটা না জানলে হয় কি, বোঝা যায় না যে সেন্টেন্স গুলো কিভাবে অর্গানাইজ হচ্ছে একটা বাক্যের ভিতর, কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড বা রিলেটেড, কোন ওয়ার্ডের জন্য কোন ওয়ার্ড বসে, সেটা বোঝা যায় না। তো দেখেন, সেন্টেন্স 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নম্বর পয়েন্ট পার্টস অফ স্পিচ, 4 নম্বর পয়েন্ট হচ্ছে 4 এবং 5, এটা 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্ব, এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্স। টোটাল 7টি পয়েন্ট বলবো আমি বলছি। এক জি নাম্বার হচ্ছে সেন্টেন্স, 2 নম্বর সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নম্বর পার্টস অফ স্পিচ, 4 নম্বর ভার্ব, 5 নম্বর হচ্ছে টেন্স। টেন্স, হ্যাঁ। তো জি এই পর্যন্ত ভার্ব কি? কোনো কিছু করা, হওয়া, থাকা, কাজ করা বোঝায়। যারা ইংরেজি ভোকাবুলারিতে দুর্বল, আপনার যদি মনে হয় আমার হয়তো প্রপার শব্দ জানা নেই ইংলিশে, এই জন্য আমি কথা বলতে গেলে আটকে যাই, ওয়ার্ড খুঁজে পাই না, এই ভোকাবুলারি বলতে বিশেষ করে ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়তে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকে, সে তত দ্রুত ইংলিশ এক্সপার্ট হতে পারে বা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে। সো ভার্ব জানা, ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে টেন্স। টেন্স মানে কি? সময় বা কাল। আর টেন্স একটা কম্পালসারি টপিক। যে কেউ ইংরেজি শিখতে গেলে শুরুতেই টেন্স শেখার চেষ্টা করে, টেন্স শিখতে চায়, কারণ ইংলিশে কথা বলতে গেলে টাইমের পরিবর্তন করতে হয়। এটা কি আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এখন আপনাকে। তো এরপর হচ্ছে আমার 6 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার। এই ইংলিশে এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর ব্যবহার অনেক বেশি। মানে এই ভার্বগুলো জি অনেক বড় একটা জায়গা দখল করে আছে ইংরেজি ভাষায়। এদের ব্যবহার যদি জানা যায়, তাহলে ইনস্ট্যান্টলি ইংলিশে স্পিকিং করা যায় বা কনভারসেশন করা যায় এদেরকে ব্যবহার করে। আমাদের এদের প্র্যাকটিক্যাল, এদের সম্পর্কে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আমাদের না থাকার কারণে আর কি আমরা ইংলিশে কথা বলতে পারি না। এরপর হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার জানতে হবে। এটা বিশেষ করে রিটেন ইংলিশ অনেক বেশি ব্যবহৃত হয়। এই যে কথাটা আমি বললাম না, প্যাসিভ ভয়েসের ব্যবহার জানতে হবে। এই কথাটা একটা প্যাসিভের কথা, এই কথা যদি আপনি ইংলিশে বলতে যান, আপনি বলতে পারবেন না। হ্যাঁ, দ্য ইউজ অফ প্যাসিভ ভয়েস হ্যাভ টু বি, হ্যাভ, the use of passive voice has to be developed, has to be learned, has to be uh, achieved. So এই যে হ্যাজ টু বি প্লাস V3 বলছি, এটা আবার প্যাসিভের স্ট্রাকচার। মানে এখানে অনেকগুলো ফাংশন আছে। তো আপনি জাস্ট এই 7টি পয়েন্ট যদি একটু নোট ডাউন করতে পারেন, যে ইংরেজি শেখার জন্য আমার এই 7টি বিষয় সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, এরপর আমি ওদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আসলে এই বিষয়গুলো কোথায় লাগে। 1 নম্বর পয়েন্ট বলছি সেন্টেন্স, 2 নম্বর পয়েন্ট বলছি সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নম্বর পয়েন্ট বললাম পার্টস অফ স্পিচ, 4 নম্বর পয়েন্ট বলছি ভার্ব, 5 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্স, 6 নম্বর পয়েন্ট হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডাল ভার্ব, এবং পয়েন্ট নাম্বার 7 হচ্ছে প্যাসিভ ভয়েস। পারসেপ্টর। বুঝতে পারছেন? জি ক্লিয়ার যতটুকু জি বললাম? জি জি এইবার আমি আলাদা একটা পেজে আসি, আমি একটু লিখে লিখে দেখাই, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবেন। দেখেন, একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে, ইংলিশ একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা প্রত্যেকে জানি এরকম একটা স্ট্রাকচার আছে। ইংলিশে প্রত্যেকটা সেন্টেন্স তৈরির একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, কি বলেন তো, অবজেক্ট।
আমরা প্রত্যেকে এরকম জানি, বুঝছেন, যে ইংরেজিতে সেন্টেন্স তৈরির স্ট্রাকচার হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমি যদি বলি যে আই প্লে ফুটবল, এই বাক্যটার অর্থ কি? আমি ফুটবল ফুটবল খেলি। আই প্লে ফুটবল মানে আমি আমি ফুটবল ফুটবল খেলি। খেলি। তার মানে এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটাকে আপনি যখন বাংলায় করতে যাচ্ছেন, দেখেন বাংলাটা কিন্তু এরকম হচ্ছে যে আমি ফুটবল আমি ফুটবল খেলি। বাংলাটা এরকম হচ্ছে না? এখন যে দেখেন, মনে করেন আই, এই আই এর সোজা আমি, ঠিক আছে, বাট ইংরেজিতে প্লে লেখা আছে, মানে প্লে মানে খেলা, এইটা যে সাবজেক্টের পরে আছে, কিন্তু বাংলায় ওই যে পেলে মানে যে খেলা, বাংলায় কিন্তু ওটা লাস্টে আছে। আবার যে ইংরেজিতে যেটা লাস্টে আছে ফুটবল কথাটা, বাংলায় সেইটা সাবজেক্টের পরে আছে। ইংরেজির সাথে বাংলা স্ট্রাকচারের পার্থক্যটা এইখানে। এইটা যদি কেউ ধরতে পারে, কেউ বুঝতে পারে, কেউ নিতে পারে, তাহলে সে দ্রুত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারে। অর্থাৎ বিষয়টা মূলত কি? বিষয়টা হচ্ছে আহ, বাংলার স্ট্রাকচারটা হচ্ছে মূলত সাবজেক্ট সাবজেক্ট প্লাস অবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট প্লাস প্লাস ভার্ব, অবজেক্ট অবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্লাস ভার্ব। ভার্ব। আর বাংলায় হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, ইংরেজিতে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাংলায় হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। এই ফাংশনটুকু যদি কেউ বুঝতে পারে, ইংরেজিতে কথা বলার সময় যদি এইটা ব্রেনে রেখে কেউ কথা বলতে পারে, তাহলে তার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আমাদের মাতৃভাষা কি? মাদার টাং বাংলা। দেখেন, যে অনেকেই বলবে যে আপনার ইংরেজি শেখার জন্য বাংলার সাথে কানেক্ট করার প্রয়োজন নেই, লিসনিং করে বা শোনার মাধ্যমে শেখা যায়। যায় এটা। অনেকেই আছেন 20 বছর 25 বছর ইউএসএ তে আছেন, আমার কাছে ক্লাস করে আমেরিকা থেকে। 25 বছর ধরে তারা আমেরিকায় আছে, কিন্তু সে ওই দেশেরই কোম্পানিতে জব করে, কিন্তু ইংলিশ কনভার্সেশন কমিউনিকেশন যতটুকু করার ভাষা ভাষা সেটা করতে পারে, কিন্তু প্রফেশনাল যেটা হওয়া সেটা কিন্তু হয় না বা হতে পারে না। এখন শুধু লিসনিং করে বা ইংলিশের একটা এনভায়রনমেন্টে থেকেও আহ, কেন ইংরেজিটা শিখতে পারে না বেশিরভাগ স্টুডেন্ট বলতে পারেন? মনে করেন আপনি ইউকেতে আছেন, আপনি সম্পূর্ণ ইংলিশের এনভায়রনমেন্টে আছেন, থাকার পরেও মানে হ- কথা বলা কমিউনিকেশনের জন্য যতটুকু প্রয়োজন হয়তো চালিয়ে নেওয়া যায় একজনকে আরেকটা একটা কথা বোঝানোর, কিন্তু প্রফেশনাল হওয়ার যে জায়গাটা, এইটা কেন হতে পারি না আমরা? সেম আমার সমস্যা। আমি তো ইংলিশের সাথে মোটামুটি চলে যেতে পারি, কিন্তু হ্যাঁ, প্রফেশনালি কথা বলতে পারি না। প্রফেশনাল, এটার প্রধান কারণ কি জানেন? এটার প্রধান কারণ হচ্ছে আপনার ব্রেইনে অলরেডি একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা আছে, সেটা হচ্ছে বাংলা। ছোটবেলা থেকে আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখেছেন বাংলা, এখন সেইটা থেকে যখন আপনি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কনভার্ট হতে যাচ্ছেন, একটা নতুন ভাষা শিখছেন, তখন আপনার ব্রেইনে ওই প্রথম ল্যাঙ্গুয়েজটা বাধা সৃষ্টি করে। এটাকে বলা হয় ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটা প্রত্যেকটা হিউম্যান মাইন্ডের একটা অর্গান। সো এই জায়গাটাতে দেখবেন, আপনি যদি একটা বাংলাদেশি ছোট ছেলে বা মেয়েকে 4 বছর 5 বছরের যদি আপনি ইউকেতে একটা স্কুলে পড়ান, তারা দেখবেন অটোমেটিক্যালি ইংলিশটা পারে না? পারে, কিন্তু তাদের কিন্তু বাংলা ভাবা লাগে না, লাগে? দেখবেন ছোট বাচ্চারা যে ভালো বলতে পারে ইংলিশটা। এটা এটা কেন পারে? কারণ যখন একটা বাচ্চা ওই ইংলিশের এনভায়রনমেন্টে থাকছে, তার তার বাবা মা আপনার ইসের বাংলাদেশি হলেও সে যদি বাসায় বাংলায় কথা বলে, কিন্তু সে ইংলিশের একটা ইংলিশে কথা এনভায়রনমেন্টে বলে। থাকে, 4 বছর 5 বছর একটা বাচ্চা, সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারবে, তার কোনো বাংলাও ভাবতে হবে না, ইভেন সে বাংলাটাই বেশি কম জানবে, ইংলিশটাই বেশি জানবে। এটা কেন হয়? যে কারণ তার ব্রেইনে ওই ওই যে বাংলা ভাষাটা, মানে যেটা মাতৃভাষা, ওইটা এখনো ডেভেলপ হয়ে পারেনি প্রপারলি। সে এখনো বাংলাটা ভালোভাবে শিখে পারেনি, তার মানে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা হয়ে যাচ্ছে ইংলিশ। কথা বুঝতে ইংলিশ। পারছেন? বাট যে যারা যে অ্যাডাল্ট, আপনি আমি, মনে করেন অ্যাটলিস্ট 15 বছর 16 বছর 17 বছর বাংলাদেশ, মানে মানে আপনার যদি বয়স থেকে এরকমও আপনি বাংলায় প্রপারলি কথা বলেন, সেইখান থেকে যখন একটা নতুন ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে যাবেন, অবশ্যই অবশ্যই আপনার মাদার টাংকে কানেক্ট করে শিখতে হবে, বাংলাকে কানেক্ট করে ইংরেজি শিখতে হবে, না হলে আপনি সেটা ভালোভাবে বুঝবেন না। এটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে সেকেন্ড ভাষা শেখার জন্য এটা ব্যবহৃত হয়ে আসছে। এটাকে বলা হয় জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড। বর্তমান যে আধুনিক যুগ, আধুনিক যুগে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব সব থেকে বেশি, সিএলটি বলা হয়, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। বেশিরভাগ মানুষ এইটাই শিখতে চায়, এইটাই শেখাতে চায়, কিন্তু
এই গ্রামার ট্রান্সলেশন মেথড স্টিল নাও পৃথিবীতে জনপ্রিয়। মানে যে কোনো দেশ, আপনি আফ্রিকা বলেন, অন্যান্য দেশে বলেন, জাপান বলেন, একটা ভাষা শিখতে গেলে আগে তার মাতৃভাষার সাথে কানেক্ট করে শিখতে হয়। মনে করেন আমি বললাম যে ইংরেজি শেখার জন্য বাংলা শেখার প্রয়োজন নেই, শুধু লিসনিং করে হবে। আপনি যদি 100টা ইংলিশ মুভি দেখেন, আপনি মুভি দেখলেন, ইংরেজি ভাষা শুনতেছেন, বাট অ্যাকচুয়াল মিনিং আপনি বুঝতে পারতেছেন না, কারণ আপনার নিজের ভাষার সাথে এটা কানেক্ট করে নেই। আপনাকে যদি আমি চাইনিজ মুভি দেখতে বলি, আপনি হয়তো সিন দেখে বুঝতে পারবেন যেটা কি করতেছে, কি বলতে চাচ্ছে, বাট আপনি কি ভাষা বুঝতেছেন, ভাষার টাইমিং না, বুঝতেছেন, বা না। অর্থ বুঝতেছেন? বুঝতেছেন না। তো এই জন্য বিষয়টা হচ্ছে কি, আপনার মাদার টাং বা মাতৃভাষার সাথে কানেক্ট করে শিখতে হবে। এমন ভাবে শিখতে হবে যে কোনো কিছু বাংলায় ভাবলে সেটা যেন আপনি ইনস্ট্যান্টলি ইংলিশে লিখতে পারেন বা বলতে পারেন। এভাবে আপনাকে শিখতে হবে। আপনি দেখবেন বাংলায়, ভাববেন বাংলায়, আপনার ব্রেনে বাংলাটা চলে আসবে, এটা অটোমেটিক্যালি আসবে, স্বাভাবিক, এটা সাইকোলজিক্যাল থিংস, বাট আপনি বলবেন ইংলিশে। তো তার জন্য যে কাজগুলো করতে হবে একটু মনোযোগ দিয়ে দেখেন। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এইটা মনে রাখবেন যে বাংলা আর ইংলিশের স্ট্রাকচার সেম না। ইংলিশে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাংলায় সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। দেখেন, বেসিক কনসেপ্ট গুলো ভালোভাবে নিতে হবে। এবার দেখেন, একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করার প্রপার স্ট্রাকচার হচ্ছে ইংলিশে এই অবজেক্ট না, এই অবজেক্টের জায়গায় আপনি সবসময় এক্সটেনশন বসাবেন। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে একটা সাবজেক্ট প্রয়োজন, এই সাবজেক্টের স্থানে পার্টস অফ স্পিচ হিসেবে নাউন বা প্রোনাউন বসে। এই নাউন প্রোনাউন হচ্ছে পার্টস অফ স্পিচ, মানে এগুলো হচ্ছে শব্দ, ওয়ার্ড। এরপর ভার্ব বসে, এরপর এক্সটেনশন, নট অবজেক্ট, EXT, এক্সটেনশন, মানে এই জায়গাটাতে অবজেক্ট হতে পারে, অথবা এখানে আরেকটা পার্ট বসে, এটাকে কম্পোনেন্ট অফ সেন্টেন্স বলে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আরেকটা হচ্ছে আপনার অ্যাডভার্বিয়ালস, অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হয়। এই যে একটা স্ট্রাকচার আমি লিখলাম, মোস্ট অফ দ্য টাইম প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে, লিখতে গেলে বা বলতে গেলে এই স্ট্রাকচারটা আর কি মেনটেন করা হয়। মোস্ট অফ দ্য টাইম প্রায় 90% ইংলিশ সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে মূলত কি বললাম, এই স্ট্রাকচারটা মেনটেন করা হয়। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারছেন। এখন যে দেখেন, এই স্ট্রাকচারটা আমরা যদি একটু ভালোভাবে অ্যানালাইসিস করি, সাবজেক্ট কোনটা? একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা সি, অথবা দে, অথবা রহিম। মানে কি? মানে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। আমার, তাই না? সেটা আমি হতে পারি, আপনি হতে পারেন, সে হতে পারে। সাবজেক্ট মানে কর্তা, একটা ডুয়ার থাকবে, একটা কর্তা থাকবে যে কাজটা করবে। যে এরপরে সাবজেক্টের পরে, মানে সাবজেক্ট গুলো কিন্তু তাহলে এরকম নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে, হয় আমি হব, না হলে আপনি, না হলে সে। এরপরেই একটা সেন্টেন্স তৈরি করতে গেলে বসবে কি, ভার্ব। যেমন আমি যদি বলি আই ইট, আমি খাই, ভার্ব মানে কি, কাজ, ক্রিয়া। এই ভার্ব রিলেটেড ওয়ার্ড বেশি করে জানতে হবে। উই, আমি যদি বলি ওই যে উই প্লে, আমরা খেলি, আমরা খেলি। ইউ ডু, তুমি করো। হি মানে সে, সো হি ড্রাইভস, সে চালায়। সি ড্র, ড্র মানে কি, আঁকা। সি ড্র, সে আঁকে। দে গো, তারা যায়। এই এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলো সব ভার্ব না? ইট মানে খাওয়া, প্লে যে মানে খেলা। হ্যাঁ। এরপর রহিম স্পিক, রহিম বলে, এগুলো সব কি বলেন তো? ভার্ব। বাল শোনা যাচ্ছে ক্লিয়ার? যে যে এই সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি যে অংশটা থাকে, মানে এই যে এক্সটেনশনের যে পার্টটা লিখছি না, এইটা অটোমেটিক্যালি চলে আসে। এটা সিচুয়েশন অনুযায়ী হয়ে যায়, সিচুয়েশন অনুযায়ী হয় বা অটোমেটিক্যালি চলে আসে। কেমন? যেমন মনে করেন যে আমি বললাম যে আমি খাই, এখন আপনি যা খান, আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যেটা খান আপনি সেটা বসাবেন আপনার সিচুয়েশন অনুযায়ী যেটা আসবে। আই ইট রাইস, আমি ভাত খাই, তো এটা আমার একটা কমপ্লিট সেন্টেন্স। সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট হলে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়ে যায়। সো আই ইট যে রাইস, উই প্লে, আমরা খেলি। এখন কি খেলি? আমি বললাম যে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। So, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। ইউ ডু, তুমি করো, তুমি কি করো, তুমি কি করো। এখন আমি যদি বলি যে তুমি কাজ করো, তাহলে ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। খুবই সিম্পল। হি ড্রাইভ, সে চালায়। এখন মানুষ চালায় কি? হি ড্রাইভস এ গাড়ি, কার, সে একটা গাড়ি চালায়। সি ড্রস, সে আঁকে। মানুষ আঁকে কি? হি ড্রস এ ছবি। পিকচার, সে একটা ছবি আঁকে। মানে সাবজেক্ট আর ভার্ব বসালে এই যে অংশটা, পরের যে পার্টটা, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ। দে গো, তারা যায়। তার মানুষ যায় কোথায়? যে কোনো একটা জায়গা আপনি বসাই দেন, দে গো টু স্কুল স্কুল। মসজিদ। হ্যাঁ। রহিম স্পিক, রহিম বলে, রহিম স্পিক্স
ইংলিশ, আমি ইংলিশ। বললাম ইংরেজি বলে। So, এইভাবে আর কি একটা কমপ্লিট ইংলিশ সেন্টেন্স তৈরি হয়। তাহলে এই জায়গাটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে সাবজেক্ট যেগুলো থাকে এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, মানে হয় আমি, না হলে আপনি, সে, তারা, এরকম কিছু একটা জি, বস্তু। সাবজেক্টের পরে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে ভার্বের। কিসের প্রয়োজন? ভার্ব। বাল। কিসের? ভার্ব। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাকি যে অংশটা, এটা অটোমেটিক্যালি চলে আসে। বাকি যে অংশটা, এটা অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, তার মানে ভোকাবুলারি যদি শিখতে হয়, শব্দ অর্থ যদি জানতে হয়, আপনাকে মূলত জানতে হবে ভার্ব রিলেটেড ভোকাবুলারি, ভার্ব। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকবে সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। আমি বললাম যে আমি গাছ থেকে একটি পেয়ারা পারবো। এই যে কথাটা বললাম, দেখেন এখানে আপনার সমস্যাটা কোথায় হবে। এই কথাটা ইংলিশে বলতে গেলে এভাবে দেখেন, আমি ইংরেজি আই, গাছ ইংরেজি ট্রি, থেকে ইংরেজি ফ্রম, পেয়ারা ইংরেজি গুয়াভা। এবার ওই যে পারবো কথাটা বললাম, পেয়ারা পারবো, ওই যে শব্দটার ইংলিশ। বারটা অনেক, বারটা পিছনে চলে গেছে। হ্যাঁ, ওই ওই ভার্বটা কিন্তু, ওইটা যদি আপনি এখন ইংলিশে না জানেন, এখন শুধু ওয়ার্ড জানলে হবে না, আবার ওই টাইম অনুযায়ী আপনাকে বলতে হবে আই উইল, তারপরে ওই ভার্বটা, ওই যে পারা, আই উইল পিক আপ বলতে পারেন, হ্যাঁ, আই উইল টেক বলতে পারেন। যেভাবে আপনি যে ভার্বটাই নেন না কেন, তো ওই ভার্ব যদি আপনি না জানেন তাহলে ইংলিশে কথা বলা যাবে না। ঠিক আছে? So, এরকম মনে করেন সে একটা গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার। এখন আপনি জানেন যে ড্রাইভ মানে চালানো। আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, টাইমের যদি পরিবর্তন করি, ওই যে ড্রাইভ, ওর একটা ফর্ম আছে, পাস্ট ফর্ম ড্রোভ, ওইটা বসাতে হয়। কনজুগেশন অফ ভার্ব। সো ভার্বের ফর্ম জানতে হয় আর ভার্বের বাংলা অর্থ জানতে হয়, তাহলে ইংলিশে দ্রুত শেখা যায়। এখন ওইটা নিয়ে পরে আসছি। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে এই যে পার্টটা এক্সটেনশন, এইটা আপনাকে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট তো বুঝলেন যে আই, উই, ইউ, হি, সি, রহিম, করিম। ভার্বও বুঝলেন, কাজ করা, অ্যাক্টিভিটিস, হ্যাঁ, ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র, গো, কাজ। এরপরে সব সময় যে অবজেক্ট হবে এরকম না। অবজেক্ট কাকে বলে জানেন? কোনো বাক্যের ভার্বকে যদি হোয়াট অ্যান্ড হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, যে উত্তরটা পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। কোনো বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যেমন আই ইট, আমি খাই। কি খাই? ভাত খাই। তাহলে ওইটা একটা অবজেক্ট। এই অবজেক্ট দুই প্রকার। একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। আবারও বলছি, কোনো বাক্যের ভার্বকে হোয়াট অথবা হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকেই মূলত কি বলা হয় বললাম, বলেন তো? তাকেই মূলত অবজেক্ট বলা হয়। অবজেক্ট। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। কি খেলি? ফুটবল খেলি। কি করো? কাজ করি। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করেন, সে কি চালায়? গাড়ি চালায়। কি আঁকে? ছবি আঁকে। তার মানে এগুলো সবই অবজেক্ট। কিন্তু এই গোটাকে আপনি প্রশ্ন করেন তো, তারা যায় যে গো। এখন কি যায় বা কাকে যায়, দেখেন তো উত্তর হয় কিনা, উত্তর মিলাতে পারেন কিনা। কি যায় বা কাকে যায়, উত্তর হয়, দেখেন তো। জি না, হয় না কিন্তু। কে যায়? কি যায়? স্কুল যায়, এরকম হয় না। আমি যদি বলি কোথায় যায়, তাহলে স্কুলে যায়, মানে কোথায় দিয়ে প্রশ্ন করলে মিলবে, কি দিয়ে না কিন্তু। কি আঁকে? জি। ছবি আঁকে। কি চালায়? গাড়ি চালায়। কি করো? কাজ করো। কি খেলি? আমরা ক্রিকেট খেলি। কিন্তু এইটা তো কি, কি যায় হয় না, এটা হচ্ছে কোথায় যায়, তাই না? জি। তার মানে এই টু স্কুল কোনো অবজেক্ট না, এটাকে বলা হয় একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস, মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে সব সময় উত্তর পাওয়া যায় না। একটা সেন্টেন্সকে অবজেক্ট যদি না থাকে, ইভেন অবজেক্ট থাকলেও, একটা বাক্যের ভার্বকে যদি আপনি হাউ মানে হোয়ার, সরি হাউ মানে কিভাবে, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, অ্যান্ড হোয়াই মানে কেন, এই ওয়ার্ডগুলো দ্বারা যদি প্রশ্ন করেন একটা সেন্টেন্স বা বাক্যের ভার্বকে, এই ওয়ার্ডগুলো দ্বারা যদি প্রশ্ন করেন, তাহলে সেন্টেন্স বা বাক্য বড় হয়, লং হয়, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আসে। আমি জি। কি আমি আমি বুঝিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। মনে করেন অবজেক্ট থাকলেও এগুলো দিয়ে প্রশ্ন করা যায়। এই যে চারটা ওয়ার্ড আমি লিখছি না, এই চারটা ওয়ার্ড মানে কি বলবো আপনাকে, রাইটিং ডেভেলপ করার জন্য, ইংলিশে ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসার জন্য অত্যন্ত ইফেক্টিভলি কাজ করে, অত্যন্ত কার্যকরভাবে কাজ করে। মানে এটা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা কৌশল।
বা স্ট্র্যাটেজি। আমরা সারা জীবন এই ধরনের সেন্টেন্স গুলোই প্র্যাকটিস করতে অভ্যস্ত, যে আই ইট রাইস, আমি ভাত খাই, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো, হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়। বাট আমরা কি সারা জীবন এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবো? আমরা কি একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারবো না, লং করতে পারবো না, জি বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারবো না? অবশ্যই পারবো। সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে সেটা হচ্ছে এই ভার্বকে ডাবল ইউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে। যেমন আমি খাই ভাত, আমি ভাত খাই, আই ইট রাইস। এবার এই ইটটাকে আপনি যদি আবার প্রশ্ন করেন যে হাউ ডু আই ইট রাইস বা হাউ ডু ইউ ইট রাইস, আপনি কিভাবে ভাত খান, ভাত খাওয়ার ধরনটা কেমন, ওয়েটা কেমন। এখন আমি বললাম আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই। দেখেন আমার বাক্যটা কিন্তু একটু বড় হয়ে গেল। এবং এই যে জি ভেরি স্লোলি, এই অংশটাকে বলা হয় একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং অ্যাডভার্ব অফ কি বলা হয়? আহ ম্যানার। দাঁড়ান 1 মিনিট ওয়েট করে। আচ্ছা, তো এরপর দেখেন যে আমি যদি এবার ওয়ার দিয়ে কোশ্চেন করি, যে আমি খুব স্লোলি বা ধীরে সুস্থে ভাত খাই, আমি কোথায় ভাত খাই, ওয়ার ডু আই ইট রাইস, ওয়ার ডু আই ইট রাইস। এখন আমি বললাম আমি আমার রুমে বসে ভাত খাই, তাহলে ইন মাই রুম, ইন মাই ইন মাই in my রুম। room. তাহলে এটাকে আমি বললাম যে অ্যাডভার্ব অফ প্লেস। তার বাক্যটা আমার আরো একটু বড় হলো। হ্যাঁ, এবার আপনি কখন ভাত খান, ওয়েন ডু ইউ ইট রাইস, আমি বললাম আমি দিনে 3 বার ভাত খাই, বা আমি সন্ধ্যাবেলায় ভাত খাই, আমি সকালে ভাত খাই। একটা টাইম আপনি মেনশন করেন যে আই ইট রাইস ভেরি স্লোলি ইন মাই রুম, আমি বললাম যে ইন দ্য মর্নিং, আমি সকালবেলা ভাত খাই, সকালবেলা ভাত খাই, ইন দ্য মর্নিং আমি সকালবেলা ভাত খাই। এবার ওয়াই, আপনি যে ভাত খান, আপনি কেন ভাত খান, ওয়াই ওয়াই ডু ইউ ইট রাইস। সো আমি আমার শরীরে শক্তি পাওয়ার জন্য, শক্তি জোগানোর জন্য ভাত খাই। আমি বললাম যে টু গেট এনার্জি, টু গেট এনার্জি ইন মাই বডি। সো কি লিখলাম টোটাল সেন্টেন্সটা? I eat rice very slowly in my room in the morning to get energy in my body. সো এখানে রাইসটা হচ্ছে অবজেক্ট, হোয়াট অ্যান্ড হোয়াট দিয়ে কোশ্চেন করে পাইছি। ভেরি স্লোলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। ইন মাই রুম এটাকে বলা অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য মর্নিং এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। টু গেট এনার্জি ইন মাই বডি এটাকে বলা অ্যাডভার্ব অফ রিজন। সো এইভাবে প্র্যাকটিক্যালি ভাষা শিখতে হয়। আমরা ছোট ছোট সেন্টেন্স লিখে বলে থেমে যাই, আমরা ইংলিশে প্রফেশনাল হতে পারি না, এক্সপার্ট হতে পারি না। এইগুলো হচ্ছে এফেক্টিভ টেকনিক বা স্ট্র্যাটেজি সেন্টেন্স বড় করার, সেন্টেন্সকে লং করার। হ্যাঁ, তার মানে সহজ কথা কি জানেন, একটা সেন্টেন্স বড় করতে গেলে মনে করেন একটা কথা কেউ বলবে। তো আমি বললাম যে আই, আমি, আপনি বললেন যে ইউ, তুমি, বা সে বললো যে হি, বা আমরা, উই, মনে করেন বললাম যে উই, আমরা। এবার আমরা কি, আমরা যে কাজটা করি সেটা বললাম, মনে করেন আমি বললাম যে উই প্লে, আমরা খেলি। এইবার ওই যে উই আর প্লে আমি লিখলাম, মনে করেন এই যে সাবজেক্ট আর ভার্ব। এইবার এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পর আমার বাক্যে পরবর্তী অংশ লেখার জন্য, বাক্যের অংশটাকে বড় করার জন্য আমাকে শুধুমাত্র ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে থাকতে হবে, শুধু ডাব্লিউএইচ ওয়ার্ড প্রশ্ন করতে থাকতে হবে। প্রথমে আমি করব হোয়াট এবং হুম দিয়ে, পরে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়াট, হুম, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়াট, হুম, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। এখন সবগুলো দিয়েই যে উত্তর আসবে এরকম না, যেটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেটা আমার দরকার হবে সেইভাবে আর কি উত্তরটা দিতে হয়। যেমন উই প্লে, আমরা খেলি, কি খেলি, আমরা ফুটবল খেলি, কোথায় খেলি, আমরা মাঠে ফুটবল খেলি, কখন খেলি, আমরা বিকালে ফুটবল খেলি, কেন খেলি, আমি আমার শরীরটাকে ফিট রাখার জন্য ফুটবল খেলি। সিম্পল। জি ওই ওই যে প্লে মানে খেলা, ওইটাকে জাস্ট প্রশ্ন করতে হবে, আপনি একটা কাজ করেন। ভার্ব তো অবশ্যই থাকবে, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্স। উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। ইউ মাস্ট নিড ভার্ব টু মেক সেন্টেন্সেস। সো ভার্বের পর একটা কমপ্লিট সেন্টেন্স করতে গেলে কি করতে হয় বলেন তো, কি বললাম? যে সেন্টেন্স বড় করতে হয় কিভাবে? এই যে what ডাব্লিউ এইচ ওয়ার্ড what জি কোশ্চেন করতে what হয়। ঠিক আছে। what whom হ্যাঁ, WH হ্যাঁ, হ্যাঁ, আমরা ফুটবল খেলি। এবার আমরা কিভাবে ফুটবল খেলি, আমি বললাম উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই ভদ্রতার সাথে ফুটবল খেলি, খেলার মাঠে তাড়াহুড়ো করি না, where মারামারি করি না, হ্যাঁ, পলাইটলি খেলি। এবার আমরা যে ফুটবল when খেলি ভদ্রতার সাথে, আপনি কোথায় খেলেন, আমি মাঠে ফুটবল খেলি, ইন দা ফিল্ড। in আপনি যে মাঠে field ফুটবল খেলেন, আপনি কখন খেলেন, আমি বললাম যে আমি বিকাল বেলা ফুটবল খেলি, ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন।
আপনি যে বিকালবেলা মাঠে ফুটবল খেলেন, এই ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহার এগুলো জানতে হবে, এগুলো আমি দেখাবো। আপনি যে বিকালবেলা মাঠে ফুটবল খেলেন, আপনি কেন খেলেন? আমি আমার শরীরটাকে ফিট রাখার জন্য বা শারীরিক ব্যায়াম করার জন্য। যেমন টু মানে টু ডু, ডু মানে করা, টু ডু মানে করতে বা করার জন্য, টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, PHICAL, ফিজিক্যাল এক্সারসাইজ। তো এইভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, একটা সেন্টেন্সকে বড় করা যায়। ঠিক আছে? আচ্ছা, মিটিংটা যদি কেটে যায় 40 মিনিট পর, আমি আরেকটা লিঙ্ক দিব, সেটাই জয়েন দিন। দেখেন, জি। হি ড্রাইভস এ কার, মনে করেন এই বাক্যটা, এই বাক্যটা আপনি বড় করবেন। এখন কিভাবে বড় করবেন বলেন তো? প্রথমে হোয়াট, হোয়াট আর মনে করেন হুম, আমি হুম বললাম দ্বারা যে, কোয়েশ্চেন করবো হ্যাঁ হ্যাঁ, বা হোয়াট দ্বারা ড্রাইভের কোশ্চেন কার। করে আমি পেলাম, হ্যাঁ। হ্যাঁ, এবার বাই দ্য। সে যে গাড়ি চালায়, সে কিভাবে গাড়ি চালায়, এখন আমি বললাম হি ড্রাইভস এ কার ভেরি কেয়ারফুলি, সে খুবই সতর্কতার সাথে গাড়ি চালায়। আমার এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, এটা হাউ দিয়ে কোশ্চেন করে পাওয়া যায়, হাউ। দেন জি। সে কোথায় গাড়ি চালায়? আমি বললাম যে অন দা হাইওয়ে, সে হাইওয়েতে গাড়ি চালায়, অন দা হাই। হাইওয়ে, সে হাইওয়ে গাড়ি চালায়। সে যে হাইওয়েতে গাড়ি চালায়, সে কখন গাড়ি চালায়? সে হাইওয়েতে বিকালবেলা গাড়ি চালায়, তাহলে আমি বললাম যে ইন দা আফটারনুন, বা সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, ইন দা ইভিনিং, ইভিনিং। হ্যাঁ, সে যে সন্ধ্যাবেলায় হাইওয়েতে গাড়ি চালায়, হ্যাঁ, হুম। সে কেন গাড়ি চালায়, কারণ কি, রিজনটা কি? সে কিসের জন্য চালায় বলেন তো? টাকা আয় করার জন্য। হ্যাঁ, আমি বললাম যে টু আর্ন মানি, টাকা মানে উপার্জন করার জন্য। আর্ন মানে উপার্জন করা, টু আর্ন উপার্জন করতে, বা আপনি ফর আর্নিং ও বলতে পারেন, মানি। সো এইভাবে আর কি যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্স লং সেন্টেন্সে হুম, পরিণত হয়। আর এইটাই হচ্ছে একটা সেন্টেন্সকে বড় করার বা ডেভেলপ করার মেইন ওয়ে বা ইফেক্টিভ ওয়ে, বা এটাকে কি বলা যায়, সব থেকে গুরুত্বপূর্ণ যে কৌশল, সেটি। একটা বাক্য কিভাবে বড় হয় ধাপে ধাপে, ধীরে ধীরে। হ্যাঁ, আমরা অনেকেই সেন্টেন্স বলি, বলতে যাই, লিখি, লিখতে যাই, ছোট ছোট সেন্টেন্স লিখে বা বলে থেমে যাই, বড় করতে পারি না। তো একটা সেন্টেন্সকে বড় করার বা লং করার নিয়ম হচ্ছে এরকম। ঠিক আছে? জি। বুঝতে পারলেন? জি, বুঝছে। যে কোনো বাক্যকে এইভাবে আপনারা বড় করতে পারবেন আপনি। এখানে দেখেন, তাহলে আমি স্ট্রাকচারটা কি ছিল মনে আছে? এই যে সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, এক্সটেনশন, এখানে বলছি অবজেক্ট কি, অ্যাডভার্বিয়াল কি, এই ভিতরে একটা শব্দ থেকে গেছে দেখেন, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট মানে কি জানেন? এর মানে হচ্ছে পরিপূরক। এর বাংলা অর্থটা হচ্ছে পরিপূরক। মানে এমন কোন বাক্য, যে বাক্যে সাবজেক্টে যে থাকে, অবজেক্টেও সেই থাকে। মনে করেন আই ইট রাইস, আমি যে, সে জি। তো আর রাইস না। কিন্তু আমি যদি বলি যে আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডাক্তার, তাহলে যে লোকটা আই সেই কিন্তু ডক্টর, যে ডক্টর সেই জি। আই। আমি যদি বলি হি ইজ আ টিচার, এখানে যে লোকটা হি সেই কিন্তু টিচার, যে এই টিচার টিচার। সেই হি। মানে কোনো বাক্যে যদি এরকম সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয়, এটাকে অবজেক্ট বলে না, সেটাকে বলে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স মূলত অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই যে বি ভার্ব গুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, কোনো বাক্যে যদি মেইন ভার্ব হিসেবে বসে, সেটাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। তার মানে এই সেন্টেন্সের একটা বাক্য তৈরি করতে গেলে আমার শুরুতে সাবজেক্ট লাগে, তারপর ভার্ব লাগে, তারপরে আমরা যেটা বলি অবজেক্ট। এখানে অবজেক্ট হবে না, আপনারা কি বসাবেন, যে এক্সটেনশন। কারণ এই জায়গাটাতে অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল হয়। অবজেক্ট এবং অ্যাডভার্ব একসাথেও বসতে পারে, শুধু অবজেক্ট বসতে পারে, শুধু অ্যাডভার্ব হতে পারে, আর কমপ্লিমেন্টও হতে পারে। কমপ্লিমেন্ট মানে কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর মেইন ভার্ব থাকে, এইরকম কমপ্লিমেন্ট যদি হয়, তাহলে কিন্তু সেই বাক্যকে আর বড় করা যায় না, ওটা ওইখানেই ফুল স্টপ। এই বাক্যগুলো এরকম ছোট ছোটই হয়। হ্যাঁ, কারণ ওই এম কে ইজ কে আপনি কিভাবে প্রশ্ন করবেন? যে হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক, এখন সেটাকে কোথায়, কেন, কিভাবে, এগুলোতে কি প্রশ্ন করা যায়? যায় না, জি না। এগুলো মেলে না, হয় না। সো এটা জাস্ট এখানেই শেষ এই বাক্যগুলো। কারণ এগুলো বি ভার্ব, আর ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই এগুলো দিয়ে প্রশ্ন করা যায় যদি মেইন ভার্ব থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে, যেমন এই যে খাওয়া, খেলা, করা, আসা, যাওয়া। কিন্তু অ্যাম, ইজ, আর, অজারকে ওইভাবে প্রশ্ন করা যায় না। এই জন্য এই বাক্যগুলো এখানেই শেষ, এখানেই ফুল স্টপ। এগুলোকে বড় করা যায় না। যে সাবজেক্ট থাকে, অবজেক্টও সেই থাকে, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। শি ইজ হ্যাপি, সে সুখী, যে শি সেই হ্যাপি, যে হ্যাপি সেই শি। ঠিক আছে? দে সেই। আর প্লেয়ার্স, তারা প্লেয়ার, যারা দে তারাই প্লেয়ার, যারা প্লেয়ার তারাই দে। So, কথা কি আমি বোঝাতে পারছি? ক্লিয়ার? জি, 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 ক্লিয়ার। তাহলে এই স্ট্রাকচারটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারে, ভালোভাবে নিতে পারে বা ডেভেলপ করতে পারে, সে দ্রুত ইংলিশ। আর 1 মিনিট পর কেটে যাবে, আমি আরেকটা লিঙ্ক দিলে একটু জয়েন করবেন আরেকবার, ঠিক আছে? জি। তো জি।
সো এইভাবে আর কি এটা হয়ে থাকে, একটা সেন্টেন্স অর্গানাইজ হয়, একটা সেন্টেন্স গঠন হয়। এরপর আমি আপনাকে দেখাবো যে স্পোকেন ইংলিশটা কি, আসলে আমরা কেন কথা বলতে পারি না। এটা একটা পার্ট আমি দেখালাম, সেন্টেন্স তৈরি করার অংশ, সেন্টেন্স অর্গানাইজ করার কারেক্ট ওয়েটা কি। সো আমি নেক্সট পার্টে আসবো, জাস্ট ওয়েট, আমি এটা কেটে দিচ্ছি।